আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি চমৎকার গল্প। গল্পটির নাম হলো মাটির নিচে যে শহর। শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা গল্পটি পড়ি, সেই সাথে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। মাটির নিচে যে শহর। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো, যেমন ময়নামতি, মহস্থানগড় ও পাহাড়পুর। এগুলোর কোনোটি হয়তো বা তোমরা দেখেও থাকবে। সেগুলো সবই মাটির উপরে, ঢিবির আকারে, তাই সহজে দূর থেকেই দেখা যায়। কিন্তু এদেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা। কুমিল্লা, লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহস্থানগড়ের মতো মধুপুর গড়ের অধিকাংশ ভূমির গঠনই একই রকম। এ অঞ্চল মধুপুর গড় নামে পরিচিত। মৃত্তিকা বিজ্ঞানীগণ বলেন, এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরানো। আজ থেকে বহু বছর আগে আমাদের এই দেশের ভূপৃষ্ঠ ঠিক এই রকম ছিল না। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। এখানে ছিল সুন্দর নগরী। এখানকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। 1770 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাবো উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। এরপর সম্ভবত বড় ভূমিকম্প, বন্যা, প্লাবন বা নদী ভাঙন হয়েছিল কোনো এক সময়ে। ফলে এসব অঞ্চলে ভূপৃষ্ঠের বড় রকমের ওলটপালট হয়। 1897 সালে প্রচণ্ড এক ভূমিকম্প হয় আমাদের দেশে। ফলে মাঠঘাট, নদীনালা আর জনবসতি সবই প্রাকৃতিক কারণে বদলে যায়। এখনও তোমরা দেখে থাকো, নদীর পাড়ের জমি, ঘরবাড়ি, গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে। আবার বিশাল নদীর অন্যদিকে বিস্তীর্ণ চর পড়ছে। শত শত বছর আগে থেকেই এইভাবে চলে আসতে থাকে ভাঙাগড়া। মাটি চাপা পড়ে যায় এক একটি নগর জনপদ। মাটি খুঁড়ে এমনি এক সুপ্রাচীন নগর জনপদের দেখা পাওয়া গেছে বাংলাদেশে। সেই স্থানের নাম নরসিংদী জেলার ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। আসলে ওয়ারী এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম। এই দুই গ্রামে প্রায়ই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। 1933 সালে ওয়ারী গ্রামের শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 20-30টি মুদ্রা সংগ্রহ করেন। এগুলো ছিল বাংলাদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা। সেটাই ছিল ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা। তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন। 1955 সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যান। ত্রিকোণাকার ও একমুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান বাবাকে নিয়ে দেখান। তিনি অভিভূত হন। 1956 সালে ওয়ারী গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পান তিনি। তাতে 4000-এর মতো মুদ্রা ছিল। 1974-75 সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারী বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। অনেক পরে 2000 সাল থেকে এখানে শুরু হয় খনন কাজ। নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। খনন করে পাওয়া যায় 2500 বছরের প্রাচীন দুর্গনগর। আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, পাথরের বাটখারা, কাচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার। মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম। বিশেষজ্ঞদের ধারণা, মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় 2500 বছরের পুরানো। সে সময় শীতলক্ষ্যা নদীর পাড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য জনমানুষের বসবাস, ছিল নগর সভ্যতা। পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল। ঐতিহাসিকদের ধারণা, ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত ওয়ারী বটেশ্বর রাজ্যের যোগাযোগ ছিল। ওয়ারী বটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরানো জায়গা পাওয়া গেছে। আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন রাঙারটেক, সোনারুতলা, কেন্দুয়া, মাঠজাল, টঙ্গী বাজার বাড়ি,
মন্দির ভিটা, জানখার টেক, টঙ্গীর টেকে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া যায়। দুর্গ, প্রাচীর, ইটের স্থাপত্য, মুদ্রা, গয়না, ধাতব বস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের যত প্রত্নবস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল। এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল। অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধ আর যথাযথ পরিকল্পনায় গড়া। এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। ওয়ারী বটেশ্বর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা। এখানকার মন্দির ভিটায় এক বৌদ্ধ পদ্ম মন্দিরও আবিষ্কৃত হয়েছে। জানখার থেকে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। ক্রমে ক্রমে আরও অনেক আশ্চর্য সব নিদর্শন পাওয়া যেতে পারে এই এলাকা থেকে। শিক্ষার্থীরা, এই গল্পটি তোমরা আরও কয়েকবার পড়বে। এবার আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব। ১ নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। প্রত্নতাত্ত্বিক, উপত্যকা, জনপদ, প্রাচীনতম, অভিভূত, নিদর্শন, খ্রিস্টপূর্ব, ঐতিহাসিক। শব্দ অর্থ। প্রত্নতাত্ত্বিক, প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। তবে প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এবং ইতিহাস খুঁজে যা বের করা হয় বা যেভাবে বের করা হয় তাকে বলে প্রত্নতাত্ত্বিক। উপত্যকা, দুই পাহাড় বা পর্বতের মাঝখানের সমতল ভূমি বা নিচু ভূমি অথবা পাহাড় পর্বতের পাশের ভূমি। জনপদ, যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করে। লোকালয়, শহর। প্রাচীনতম, প্রাচীন হলো পুরাতন বা বহুকাল আগের কিছু। এর মধ্যে সবচেয়ে প্রাচীন হলে তম যোগ করা হয়। অভিভূত, আবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া। নিদর্শন, প্রমাণ, চিহ্ন বা উদাহরণ। খ্রিস্টপূর্ব, যীশুখ্রিস্টের জন্মের পূর্বের বছর বোঝাতে বলা হয় খ্রিস্টপূর্ব, আর তার জন্মের পরের বছরগুলোকে বলা হয় খ্রিস্টাব্দ। ঐতিহাসিক, যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন। ইতিহাসে স্থান লাভের যোগ্য বা ইতিহাস ভিত্তিক হলেও তাকে ঐতিহাসিক বলা হয়। ২ নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, পাহাড়পুর আমাদের দেশে অতি প্রাচীনতম একটি বিহার। খ, ক্রমে ক্রমে অনেক আশ্চর্য নিদর্শন পাওয়া যাচ্ছে ওয়ারী বটেশ্বরে। গ, ওয়ারী বটেশ্বর বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন। ঘ, পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে উপত্যকা। উম, আমি জাদুঘর দেখে অভিভূত হয়ে গেলাম। ৩ নাম্বার, প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। ক, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কী বোঝো? বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সম্পর্কে যা জানো লিখো। উত্তর, প্রাকৃতিক কারণে ভূপ্রাকৃতিতে বড় রকমের পরিবর্তন ঘটে। মাঠঘাট, নদী নালা, জনবসতি প্রাকৃতিক কারণে বদলে যায়। শত শত বছর আগে থেকেই এই প্রকৃতির পরিবর্তনে মাটি চাপা পড়ে যায় নগর জনপদ। মাটি খুঁড়ে এসব সুপ্রাচীন নগর জনপদ, মুদ্রা ইত্যাদি পাওয়া যায় এবং এর ইতিহাস খুঁজে বের করা হয়। এগুলোই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বাংলাদেশে কয়েকটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, যেমন ময়নামতি, মহস্থানগড়, পাহাড়পুর, ওয়ারী বটেশ্বর। ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। ময়নামতি বিহারে শত শত পোড়ামাটির ফলক পাওয়া যায়। মহস্থানগড়, বগুড়া শহর থেকে ১২ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত মহস্থানগড়। মহস্থানগড়ে পাওয়া গেছে অনেক পোড়ামাটির ফলক, পাত্র, অলঙ্কার ও মূর্তি। পাহাড়পুর, নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাহাড়পুর বৌদ্ধ বিহার। এটির আরেক নাম সোমপুর বিহার। এখানে প্রাচীন ঐতিহ্যের অনেক সুন্দর সুন্দর টেরাকোটা রয়েছে। ওয়ারী বটেশ্বর ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে নরসিংদী জেলায় অবস্থিত। এখানকার মাটি খুঁড়ে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ওয়ারী বটেশ্বর আসলে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। খ, ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো? উত্তর, ১৯৩৩ সালে ওয়ারী গ্রামের শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পান। স্থানীয় শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে কিছু মুদ্রা সংগ্রহ করেন। ১৯৫৫ সালে ওয়ারী গ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভাণ্ডার পাওয়া যায়। ১৯৭৪-৭৫ সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারী বটেশ্বর থেকে প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। এভাবে একে একে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়ার ফলে ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানুষের নজরে এলো।
গ ওয়ারী বটেশ্বর এলাকাটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? এই এলাকাটি প্রত্নতাত্ত্বিক অঞ্চলে পরিণত হওয়ার পেছনে কী কারণ তা লিখো। উত্তর, ওয়ারী বটেশ্বর এলাকাটি বাংলাদেশের ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত। সম্ভবত বড় ভূমিকম্প, বন্যা, প্লাবন বা নদী ভাঙ্গন হয়, প্রকৃতির বড় রকমের ওলটপালট হয়। 1897 সালে প্রচণ্ড এক ভূমিকম্প হয়। শত শত বছর আগে থেকে এভাবে প্রাকৃতিক পরিবর্তনের কারণে মাটি চাপা পড়ে নগর জনপদ। বাংলাদেশের ওয়ারী বটেশ্বরে মাটি খুঁড়ে এমনই সুপ্রাচীন একটি নগর জনপদ পাওয়া যায়। এ কারণে এলাকাটি প্রত্নতাত্ত্বিক অঞ্চলে পরিণত হয়। ঘ ব্রহ্মপুত্র নদ আগে কোথা দিয়ে প্রবাহিত হতো আর এখন কোথায়? উত্তর, ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের প্রাচীনতম নদ। এ নদ আগে ময়মনসিংহ শহরের উপর দিয়ে বয়ে এসে নরসিংদীর বেলাবো উপজেলার কাছে দক্ষিণ দিকে গিয়ে প্রাচীন সোনারগাঁও নগরের পাশ দিয়ে প্রবাহিত হতো। সম্ভবত 1897 সালের ভূমিকম্পে এ নদের ওলটপালট ঘটে। ফলে এ নদও প্রবাহ পথ বদলায়। বর্তমানে দেশের উত্তর দক্ষিণ অভিমুখে প্রবাহিত এই ব্রহ্মপুত্র নদটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। কোন কোন নিদর্শন থেকে ওয়ারী বটেশ্বরের সময়কাল জানা যায়? উত্তর, 1933 সালে ওয়ারী গ্রামে একটা পাত্রে কিছু মুদ্রা পাওয়া যায়। এরপর 1955 সালে বটেশ্বরে পাওয়া যায় 2টি লৌহপিণ্ড। 1956 সালে ওয়ারীতে একটি ভাণ্ডারে ছাপাঙ্কিত মুদ্রা পাওয়া যায়। গবেষকরা এসব জিনিস নিয়ে গবেষণা করে ওয়ারী বটেশ্বরের সময়কাল জানেন। চ ওয়ারী বটেশ্বর এলাকাটি সম্পর্কে ঐতিহাসিকগণ যা ধারণা করেছেন তা বর্ণনা করো। উত্তর, ঐতিহাসিকদের ধারণা ওয়ারী বটেশ্বর এলাকাটিতে ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত ওয়ারী বটেশ্বর রাজ্যে যোগাযোগ ছিল। অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা, এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধশালী আর যথাযথ পরিকল্পনায় গড়া। বিশেষজ্ঞদের ধারণা, মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় 2500 বছরের পুরনো। 4 নম্বর, বিশেষভাবে লক্ষ্য করি। ছাপাঙ্কিত। ছাপ হলো দাগ বা চিহ্ন দেওয়া, কোনো কিছুর উপর ছাপ দিয়ে অঙ্কন করা। বাংলাদেশের মুদ্রার উপর শাপলা ফুল ছাপাঙ্কিত আছে। এখানে 2টি শব্দ ছাপ যোগ অঙ্কিত মিলে হয়েছে ছাপাঙ্কিত। এই রকম 2 শব্দের মিলন হলে তাকে বলে সন্ধি। যেমন নীল যোগ আকাশ, নীল আকাশ। 5 নম্বর, ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দেই। ক ওয়ারী বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন? উত্তর, হাবিবুল্লাহ পাঠান। খ একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে। উত্তর, জানখার টেকে। গ কোন নদী পাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস? উত্তর, শীতলক্ষ্যা। ঘ ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে কোন অঞ্চলের পাশ দিয়ে? উত্তর, নরসিংদী। এই সভ্যতা প্রাচীনকালে কী নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল? উত্তর, সোনাগড়া। 6 নম্বর, কর্ম অনুশীলন। বাংলাদেশের ঐতিহাসিক স্থান সম্পর্কে একটি রচনা লিখি। উত্তর, বাংলাদেশের ঐতিহাসিক স্থান মহাস্থানগড়। আমরা এখন মহাস্থানগড় সম্পর্কে একটি রচনা লিখব। প্রথমে লিখব ভূমিকা। পুরাকীর্তি দেশের অতীতকালের ইতিহাস বহন করে। পুরাকীর্তি যে সাক্ষ্য তুলে ধরে তার উপর ভিত্তি করে সে দেশের সভ্যতার মান নির্ণীত হয়। এমনই এক পুরাকীর্তি মহাস্থানগড়। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার ইতিহাস সমৃদ্ধ করতোয়া নদীর তীরে এই ঐতিহাসিক মহাস্থানগড় অবস্থিত। সমতল ভূমি থেকে এই গড় প্রায় 20 থেকে 25 হাত উঁচু হবে। মহাস্থানগড় পুরাকীর্তির একটি অন্যতম নিদর্শন স্থল। মহাস্থানগড়ের ইতিহাস। বিখ্যাত মহাস্থানগড় পরশুরামের আমলে সমৃদ্ধি লাভ করে। মহাস্থানগড় ছিল করতোয়া নদীর তীর ছুঁয়ে একটি মনোরম স্থান। এখানে ইসলাম প্রচারের সময় শাহ সুলতান ইব্রাহিম বলখির সঙ্গে রাজা পরশুরাম ও তার ভগ্নী শিলাদেবীর ভীষণ যুদ্ধ হয়। যুদ্ধে রাজা পরশুরাম নিহত হন এবং তার ভগ্নী শিলাদেবী মন্দিরের পেছন দরজা দিয়ে পালিয়ে গিয়ে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এর ফলে এখানকার অগণিত লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। সুলতান সাহেবের মাজারের নিচেই তার প্রধান খাদেমের কবর রয়েছে। এখানে আরেকজন দরবেশের মাজার আছে, তার নাম সায়াদপুর। গড়ের একটু দক্ষিণে দরবেশ বোরহান উদ্দিনের মাজার।
এছাড়া উল্লেখযোগ্য স্থান হচ্ছে শিলাদেবীর ঘাট ও রাজা পরশুরামের সভাকক্ষের ধ্বংসাবশেষ। শিলাদেবীর ঘাট হিন্দুদের তীর্থস্থান। এখানে প্রতি বছর মেলা বসে এবং গঙ্গা স্নান করা হয়। এখানে একটি আশ্চর্য কূপ আছে। এই কূপের পানি দিয়ে নাকি মৃত ব্যক্তিকে বাঁচানো যেত। বস্তুত পক্ষে শিলাদেবীর জন্যই আজ মহাস্থানগড় হিন্দুদের তীর্থস্থান। মহাস্থানগড়ের বর্তমান রূপ। মহাস্থানগড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বহু সংখ্যক প্রাচীন নিদর্শন। প্রায় 3000 বছর আগে থেকে শুরু করে মুসলিম যুগের শেষ পর্যন্ত বহু নিদর্শন প্রত্নতাত্ত্বিকগণ খনন কার্যের মাধ্যমে আবিষ্কার করেছেন। উপসংহার: প্রাচীন নিদর্শন আমাদের সভ্যতার ইতিহাস বহন করে। সুদূর অতীতের স্মৃতি বুকে ধরে মহাস্থানগড় ইতিহাসের পাতায় ঘুমিয়ে থাকলেও অনুসন্ধিৎসুক মানুষ তাকে ভোলেনি। এসব পুরাকীর্তি যথাযথ তত্ত্বাবধান একান্তভাবে দরকার। শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়টি খুব মনোযোগ দিয়ে পড়বে। তারপর এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো পড়বে, কারণ এই অধ্যায় থেকে তোমাদের অনেক প্রশ্নই পরীক্ষায় আসে। এবার তোমরা তোমাদের আজকের বাড়ির কাজ লিখে নাও। 1 নাম্বার, গল্পটি 3 বার পড়বে। 2 নাম্বার, অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে শিখে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। আর ক্লাসটি যদি ভালো লাগে তবে তোমরা লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।